আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গল্পের ৩য় পর্ব। আশা করি গল্পটা আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। এখন বুঝেছো কিসের শোধ নিলাম? এখন লক্ষ্মী মেয়ের মতো ডাইটা দাও। এই বলে আমি ওর দিকে এগিয়ে যাব। অমনি সে আবার দৌড় দেওয়ার ব্যর্থ চেষ্টা করলো। আমি ধরে ফেলি। হঠাৎ তিশাকে ধরতে গিয়ে আমি তিশাকে নিয়ে একদম দেয়ালে চেপে যাই। তিশার পিঠ থেকে যায় দেয়ালে আর আমি ওর সামনে থেকে চেপে ধরে আছি। আসলে ধরতে গেলে তিশাকে আমি জড়িয়ে ধরে আছি। বেকায়দায় আমার হাত দুটো তেষার কোমরে চলে গেছে। তাই আমি তেষার কোমর ধরে আছি। তেষার হাত দুটো ওর পিছনে ডায়েরি লুকোতে ব্যস্ত। ওর বুকের সাথে আমার বুক মিশে একাকার হয়ে গেছে। তেষার মুখের গরম নিঃশ্বাস আমার বুকে পড়ছে। এক পর্যায়ে বলতে গেলে আমরা আলিঙ্গনবদ্ধ অবস্থায় আছি। তিশা লজ্জায় মাথা নিচু করে মুখ লুকোনোর চেষ্টা করছে। এছাড়া আর কিছুই করতে পারছে না। কারণ আমি তাকে চেপে ধরে দাঁড়িয়ে আছি। যতক্ষণ পর্যন্ত না আমি না ছাড়বো ততক্ষণ পর্যন্ত সে যেতে পারবে না। আমি তো ছাড়বই না, কারণ আমার যে ডায়েরি চাই। এভাবে কয়েক সেকেন্ড কেটে গেল। আমি কিছু না বলে ওর দিকে তাকিয়ে আছি। তিশা বাধ্য হয়ে বলে, কত সময় এভাবে ধরে রাখবে? লাগছে তো আমার। আমি বললাম, ছেড়ে দেব, আগে ডায়েরি দাও। অবশেষে তিশা ডায়েরি দিতে বাধ্য হলো। আমি খুশি মনে রুমে চলে গেলাম। তিশার খুব ভালো লাগছে দুষ্টুমি করতে পেরে। সে খুশি মনে রান্নাঘরে চলে গেল। আসলে এটা নীল ডায়েরি না, যেটা আমি কাল দেখেছি। এটা অন্য একটা ডায়েরি। তিশা মনে মনে ভাবছে, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। ভাগ্যিস আজ নীল ডায়েরিটা লিখতে বসেনি, তবে এই ডায়েরির মাঝেও ওকে নিয়ে কিছু লিখেছি। সেটা পড়লে না জানি কি ভাবে, মনে মনে ভয় হচ্ছে। এমনিতেও ও আমাকে ভালোবাসে না। না জানি ডায়েরি পড়ে কি করে, মনে মনে এসব নিয়ে টেনশন করছে তিশা। আমি অফিসে আসার সময় তিশার লেখা ডায়েরিটা নিয়ে আসলাম। পাগলি মেয়েটা কি কি লিখে একটু পড়ে দেখার জন্য। আমাকে নিয়েই কিছু লেখে না অন্য কোনো মানুষ ওর জীবনে ছিল, আজ জানা যাবে। অফিসে এসেছি অনেক সময় হলো, প্রায় সব কাজ শেষ। আর কিছু কাজ আছে যা পরে করলেও চলবে। ব্যাগ থেকে তিশার লেখা ডায়েরিটা বের করলাম। মনের মধ্যে অনেক কৌতূহল কাজ করছে। যেই না ডায়েরি খুলে পড়া শুরু করব, সেই সময় আব্বু চলে আসলো। কিছু প্রয়োজনীয় কথা বলে চলে গেল। এবার ডায়েরি পড়ে দেখি। আমি ডায়েরিটা খুলেই চমকে উঠলাম। ডায়েরিটার নাম মুরাদ তোমাকে ভালোবাসে। বিরাট আকারে একটা ধাক্কা খেলাম। ভেবেছিলাম ডায়েরিতে ওর অতীতের কোনো মানুষের কথা লেখা আছে, তাই এত আগ্রহ করে নিলাম। আর এখন দেখি ডায়েরিতে আমার ভালোবাসার কথা লেখা। নাকি মুরাদ নামের অন্য কেউ ছিল? যাই হোক, পড়ে দেখতে হবে। একম পেজে লেখা, প্রিয় মুরাদ, ডায়েরিতে শুধু তোমার প্রতি ভালো লাগাগুলো লিখে রাখবো। জানি তোমার চোখে এই ডায়েরি কোনোদিন পড়বে না। যদি কোনোদিন খুঁজে পাও তবে বুঝতে পারবে তোমাকে নিয়ে কত স্বপ্ন বুনি। ভাবছো সামনাসামনি নাম ধরে বলি না, আর এখানে নাম ধরে বলছি কেন? ভাবারই কথা, উত্তর না হয় নাই পেলে। ভালোবাসি শুধু তোমায়, এটুকু পরে আবার এক ধাক্কা খেলাম। তবে পরে বেশ ভালোই লাগছে। একটা মেয়ে আমাকে ভালোবেসে কিছু লিখেছে, সেটা পড়তে ভালো লাগবে না সেটা হতেই পারে না। গভীর আগ্রহ নিয়ে পরের পেজে গেলাম। ২ নং পেজে লেখা, তোমার মুখের হাসিটা চাঁদের থেকেও সুন্দর, কিন্তু মুখটা এমন গোমরা করে রাখো কেন? ৩ নং পেজে লেখা, এত সুন্দর করে পাগড়ি পরে চলাফেরা করলে যে কোনো মেয়ে তোমাকে পেতে চাইবে। আমি তো আর তাদের থেকে আলাদা নই। ৪ নং পেজে লেখা, তোমার দেয়া চুড়ি, কানের দুল, পায়ের তোড়াগুলো সত্যিই অসাধারণ। এত সুন্দর জিনিস আমি আগে ব্যবহার করিনি। তোমার পছন্দ আছে বলতে হয়। ৫ নং পেজে লেখা, তোমাকে হাতে করে ভাত খাওয়াতে সত্যি মজা লাগে, কিন্তু কেন তা জানি না। এভাবে আরও অনেক কিছু লেখা। সবগুলো পরে আমার বুকের বাম পাশে কেমন জানি লাগছে। খুব ঘামাচ্ছিলাম। তিশার প্রতি আজ অন্যরকম অনুভূতি হচ্ছে। এতদিন তিশার আচরণে আমার মনে কোনো প্রভাব ফেলেনি, কিন্তু আজ হঠাৎ এমন অদ্ভুত অনুভূতি হচ্ছে। মেয়েটা আমাকে এত ভালোবাসে আর আমি ওর সাথে কি নিষ্ঠুর ব্যবহার করি। তিশার প্রতি এবার একটু আকৃষ্ট হয়ে পড়লাম। কোনো কারণ ছাড়াই আজ অফিস থেকে চলে এসেছি। তিশা কলেজ থেকে আসতে আরও ২ ঘন্টা সময় লাগবে। ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে আছি। বাইরের পরিবেশ দেখছি। গাছে একজোড়া পাখি এসে বসেছে। অনেক সময় ধরে বসে আছে। পাখিগুলো দেখতে অনেক সুন্দর। কিচিরমিচির ডাকে মন জুড়িয়ে যাচ্ছে। এমন একটা পরিবেশ সবার ভালো লাগে। কিন্তু আজ বারবার শুধু তেষার লেখা ডায়েরির কথাগুলো মনে পড়ছে। কোনোভাবেই বুঝতে দেওয়া যাবে না ওর প্রতি আমি দুর্বল হয়ে পড়েছি। ৭ পাঁচ ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ি। হঠাৎ বৃষ্টির শব্দে ঘুম ভেঙে যায়। বাইরে দিকে প্রচণ্ড ঝড় হচ্ছে। দীর্ঘ সময় হলো কারেন্ট নেই। রাত অনেক হয়েছে। টেবিলের দিকে তাকিয়ে দেখি ডায়েরিটা নেই। মনে হয় তৃষা নিয়ে গেছে। কিন্তু আজ তৃষার কোনো সারা শব্দ নেই কেন? কোথায় আছে বুঝতেও পারছি না। পড়াশোনা করছে নাকি তাও জানি না। আজকে খেতেও ডাকলো না। একটু দেখে আসবো, যাই দেখে আসি। এই ভেবে তৃষার পড়ার রুমের দরজায় এসে দাঁড়ালাম। একটা নয়নাবিরাম দৃশ্য দেখতে পেলাম। তাই কোনো কথা না বলেই চুপ করে দাঁড়িয়ে আছি। টেবিলের পাশে একটা মোমবাতি জ্বলছে। তৃষা চুলগুলো ছেড়ে দিয়ে বসে আছে। কিছু একটা লিখছে। বাহিরের ঝড় অনেকটা কমে গেছে। মাঝে মাঝে দমকা বাতাস আসছে। এবার খুব জোরে দমকা বাতাস আসলো। মোমবাতিটা প্রায় নিভে যাবে। তখনই তৃষা হাত দিয়ে আটকে ফেলে। বাতাসে তৃষার দীর্ঘ কালো চুলগুলো এদিক ওদিক নড়ছে। অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে মনের মধ্যে। তৃষাকে আর ডাকলাম না। রুমে ফিরে আসলাম। ল্যাপটপ নিয়ে কিছু অফিসিয়াল কাজ করছিলাম। কাজে মন বসছে না কোনোভাবেই, তাই আবার গেলাম তৃষাকে দেখতে।
এভাবে 3বার তিশার রুমে গেলাম। বারবার ওই খোলা চুলগুলো দেখার জন্য পাগল হয়ে যাচ্ছি। আল্লাহ মানুষের সৌন্দর্য একদিক দিয়ে কম দিলে অন্য দিক দিয়ে কিন্তু সেটা দ্বিগুণ করে দেয়। তিশার ক্ষেত্রেও তাই হয়েছে। ও দেখতে কালো ঠিকই, কিন্তু ওর মুখে মায়া আছে। ওর লম্বা কালো ঘন কেশ মুগ্ধ করে দেয়। এদিকে খুব খিদে লেগেছে আমার। এবার আর না ডেকে পারলাম না। আমি বললাম, এই তিশা, আমাকে না খাইয়ে রাখবে আজ? তিশা বলে, ইস, আমি না ভুলে গেছি। আমি বললাম, কেন, তোমার খিদে লাগেনি? তিশা বলে, লেগেছিল, কিন্তু সন্ধ্যাবেলায় খেয়ে নিয়েছি। প্রতিদিন খেতে ডাকি, কিন্তু খেতে চাও না। আজ একা একাই খেতে হবে। আমি বললাম, রাগ উঠছে কিন্তু আমার। তিশা হেসে বলে, তাই নাকি? বসো বসো, বসে যাও। আমি বললাম, এই দুষ্টু, চলো, খুব খিদে লাগছে। তিশা বলে, যেতে পারি, তবে আমার একটা আবদার আছে। আমি বললাম, কি আবদার? তিশা বলে, আমাকে হাতে তুলে খাইয়ে দিতে হবে। আমি বললাম, ইস, শখ কত। তিশা বলে, হাদিসে পড়েছি, আল্লাহর রাসূল বলেন, তুমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যা ব্যয় করবে তার উত্তম প্রতিদান পাবে, এমনকি স্ত্রীর মুখে তুলে দেওয়া লোকমার বিনিময়েও। এজন্য তো একটু শখ করতেই পারি, তাই না? আমি বললাম, আচ্ছা চলো। তিশা খুশি হয়ে আমার আগে আগে চলছে। আমি ওর পিছে আস্তে আস্তে ভাবি, তোমাকে নিজের হাতে খাইয়ে দিতে আমারও মন চায়, কারণ তোমাকে যে আমি ভালোবেসে ফেলেছি। এভাবে বেশ কিছুদিন কেটে গেল। আজ তিশা কলেজে গেছে। কলেজ শেষ করে সাইমার সাথে কথা বলতে বলতে প্রায় রাস্তায় চলে এসেছে। এসেই দেখে আমি দাঁড়িয়ে আছি। তিশা খুব অবাক হয়ে যায়। কলেজে আসার পর থেকে আমি কোনোদিন ওকে নিতে আসিনি, শুধু একবার কলেজে দিয়ে গিয়েছিলাম। আজ হঠাৎ আসায় কারণ খুঁজে পাচ্ছে না। এমনিতে ড্রাইভার আসে ওকে নিয়ে যেতে। তিশা রাইসাকে নিয়ে আমার সামনে এসে দাঁড়ায়। তারপর রাইসার সাথে আমাকে পরিচয় করিয়ে দেয়। রাইসা বলে, ভাইয়া, আপনি তো আমাদের মাঝে মাঝে দেখতে আসতে পারেন, বাড়িতে না হয় দাওয়াত নাই দিলেন। আমি বললাম, তিশার সাথে আসতে পারো না? তিশা বলে, আমি নিয়ে যাব। আমি বললাম, হ্যাঁ, তুমি নিয়ে যাবে। রাইসা বলে, আমরা ছোটবেলার বেস্ট ফ্রেন্ড, বড় হয়েছে, এখনও আছে, আশা করি সামনেও থাকবে। আপনি আমাদেরকে একটু আড্ডা দেওয়ার সুযোগ করে দিতে পারেন, যেমন রাসূল হযরত আয়েশাকে তার সেহরিদের সাথে খেলার সুযোগ করে দিতেন। আর আপনি তো আমাকে চিনেনও না। আমি বললাম, বাবা, এ তো তিশার ওস্তাদ দেখছি, তিশা মনে হয় আপনার কাছ থেকে এমন শিখছে। রাইসা বলে, শিখবেই তো, এজন্য হাদিসে মোমেন বন্ধু গ্রহণ করতে বলেছে। আমি বললাম, আচ্ছা, কি খাবেন বলেন? রাইসা বলে, না, কিছু লাগবে না, আমি কি ফকির যে চেয়ে খাবো? হাদিসগুলো না দিলে তো আর এই কথাটুকুও বলতেন না। অভিমান করলাম। আমি বললাম, এই তো মহাবিপদ, জিজ্ঞেস করলেও দোষ। ঠিক আছে, আমি কিনে দিচ্ছি। এরপর রাইসাকে বাদাম ভাজা, ফুচকা, ঝালমুড়ি কিনে দিলাম। তারপর রাইসা বিদায় নিয়ে চলে গেল। রাইসায় চলে যাওয়ার পর তিশা আকাশের দিকে তাকিয়ে কি যেন দেখছে। আমি অবাক হয়ে বললাম, এই পাগলি, আকাশে কি দেখো? তিশা আকাশের দিকে তাকিয়ে বলে, দেখছি আজ সূর্য কোন দিকে উঠেছে। আমি বললাম, আশ্চর্য, তুমি জানো না নাকি সূর্য কোন দিকে ওঠে আর কোন দিকে অস্ত যায়? তিশা বলে, জানি তো। আমি বললাম, তাহলে হেয়ালি করছো কেন? তিশা কোমরে হাত দিয়ে বলে, হেয়ালি করছি না, যে মানুষ এদিক মুখো হতে চায় না সে আজ আমার জন্য এসে ওয়েট করছে। বিশ্বাস হচ্ছে না, তাই দেখছিলাম সূর্য কোন দিকে উঠেছে। আমি ওকে রাগানোর জন্য বললাম, আমার বয়ে গেছে তোমার জন্য ওয়েট করতে, এদিকে একটা কাজ ছিল তাই এসেছি, ভাবলাম তোমাকে নিয়ে একসাথে বাসায় ফিরি, তাই আসায়। এখন বলো, কি খাবে? তিশা গাড়িতে উঠে বসে বলে, কিছু খাবো না। বুঝতে পারলাম অভিমান করেছে। আমি মুচকি হেসে বললাম, এই, অভিমান করেছো বুঝি? তিশা বলে, না। আমি বললাম, তাহলে মুখ কালো করে বসে আছো কেন? তিশা বলে, কিছু না, এমনি। আমি আর রাগ ভাঙানোর চেষ্টা করলাম না, ওর পাশে গিয়ে বসে পড়ি। এভাবে রাগ অভিমানের পালা চলতে থাকে আমাদের মাঝে। আজ কয়দিন ধরে মেয়েটার আচরণ সুবিধার লাগছে না, ঠিকমতো কাছে আসে না, আগের মতো আর আবদার করে না। সামনে পরীক্ষা, তাই হয়তো, নাকি অন্য কিছু। আজ দুপুর থেকে একবারও কাছে আসেনি। সকালে বকেছিলাম, এজন্য হয়তো। পড়ার রুমে থেকেও কোনো শব্দ আসছে না। যাই, একটু দেখে আসি। রুমের দরজায় এসে দাঁড়িয়েছি, ভিতরে অন্ধকার। আস্তে করে দরজা খুলে দেখি তিশা জানলার পাশে চুলগুলো এলোমেলো করে দাঁড়িয়ে আছে। ভালোই লাগছে দেখতে। ফ্যানের বাতাসে পর্দা উঠছে, সাথে মাথার খোলা চুলও। কিন্তু ওর মুখের দিকে চোখ পড়তেই বুকের বাম পাশে ব্যথা করে উঠল। জানালার গ্রিল ধরে আছে ঠিকই, কিন্তু চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। বাহিরের চাঁদের আলোয় খুব ভালো করেই বোঝা যাচ্ছে, কিন্তু এ কাঁদছে কেন? আমি সকালে বকেছিলাম, এজন্য হয়তো। আস্তে করে পাশে গিয়ে দাঁড়িয়ে পিছন থেকে জড়িয়ে ধরলাম। এমন একটা আচরণ হয়তো তিশা কল্পনার বাহিরে ছিল। অপ্রস্তুতভাবে বলে উঠল, কে? আমি বললাম, আমি মুরাদ। তিশা ভয় পেয়ে বলে, তুমি? আমি বললাম, কি হয়েছে, চোখে পানি কেন? তিশা বলে, না, এমনি। আমি বললাম, বিছানায় বসো, এবার বলো কি হয়েছে। তিশা বলে, না, তেমন কিছুই না, এমনিতেই। আমি বললাম, আমাকে মিথ্যে বলো না, সত্যি করে বলো কি হয়েছে। তিশা চুপ করে আছে। আমি বললাম, সকালে বকেছিলাম তাই। তিশা বলে, না। আমি বললাম, তবে? তিশা বলে, মন খারাপ তাই। তিশার কথা শুনে রাগ হচ্ছে, কিন্তু রাগ কন্ট্রোল করলাম। আমি বললাম, তোমার কি হয়েছে সেটা না বললে বুঝতে পারছি না তুমি কেন কাঁদছো। আমি কি ভেবে নেব যে তুমি আমার আচরণে কাঁদছো? তিশা বলে, আসলে সেটা না। আমি বললাম, তাহলে? তিশা বলে, মা বাবার কথা খুব মনে পড়ছে। আমি বললাম, ও, এই বিষয়, আগে বললেই পারতে, নিয়ে যেতাম। চলো দুজন মিলে কাল যাই তাহলে। তৃষা বলে, সত্যি?
আমি বললাম সত্যি যাব। তিশার মুখে একটু হাসি ফুটেছে, মন খারাপ হবারই কথা। যে বাড়িতে 18-19 বছর কাটিয়েছে সেই বাড়ি ছেড়ে থাকতে কষ্ট হওয়াটাই স্বাভাবিক। আমি নিজেই নিজের রুম ছাড়া ঠিকমতো ঘুমোতে পারি না। কোল বালিশ না পেলে একা একা মনে হয়। সেখানে তিশা 18-19 বছর কাটানোর ভালোবাসা ভুলে এই বাড়িতে আমার অত্যাচার সহ করছে। ভাবছি আর এমন করব না। সকালে শ্বশুরবাড়ি যাওয়ার জন্য রওনা দিলাম। ভালোই লাগছে। এবার একটু অন্যরকম ফিলিংস কাজ করছে। আমি আর তিশা পাশাপাশি বসেছি। ড্রাইভার গাড়ি চালাচ্ছে। কিছুক্ষণ পর তিশাদের বাড়িতে চলে আসি। এভাবে না জানিয়ে আসায় তিশার আব্বা আম্মু অবাক। আমি এসেই সালাম দিলাম। অবশ্য এটা তিশা শিখিয়ে দিয়েছে। পুরো বাড়িটাই ফাঁকা। ওর আব্বুর শরীরটা খারাপ। অনেক সময় বসেছিলাম। বেশ খুশি হয়েছে। সকাল থেকে আমি আর তিশা একসাথেই ছিলাম। অনেকদিন পর একসাথে এত সময় কাটিয়েছি। তিশার আম্মু খাওয়ার জন্য ডাকলো। আমার যেতে লজ্জা হচ্ছে, তাই যেতে চাইনি। তাই তিশা এক এক করে 7-8 রকমের খাবার নিয়ে আসলো। আমি তো পুরোই অবাক। আমি বললাম, এই তিশা। তিশা বলে, কি? আমি বললাম, এত কিছু আয়োজন কেন? তিশা বলে, তাতে কি হয়েছে, মেহমানদারি করা হচ্ছে, বুঝেছো? আমি বললাম, তাই বলে এত কিছু? তিশা বলে, মেহমানদারি করা সুন্নত। আমি বললাম, অনেক কথা হয়েছে, আমাকে খাইয়ে দেবে আর হাদিস বলবে, খিদে পেয়েছে অনেক। তিশা বলে, খাইয়ে দেবো? আমি বললাম, দেবে। কত নেকি হয়, তাই না? তিশা মুচকি হেসে বলে, ঠিক আছে, কোনটা আগে দেব? আমি বললাম, যেটা ভালো হয়। তিশা খুশি মনে আমাকে খাইয়ে দিচ্ছে। আমি খাওয়ার মাঝে ইচ্ছে করে হাতে একটা কামড় দিলাম। তিশা বলে, ইস, লাগে তো। আমি হেসে বললাম, এই শোনো, এত কিছু রান্না করতে নিষেধ করবে, বুঝলে? তিশা বলে, পারবো না বলতে, এত কিছু রান্না হবে। তারপর হাদিস বলা শুরু হলো। আমি বললাম, ওরে বাপরে, হয়েছে, এবার থামো। আর আম্মুকে বলে দিও আমি কাল থেকে সবার সাথেই খাবো। তিশা মুচকি হেসে বলে, ঠিক আছে। বিকেলের দিকে প্রচুর বৃষ্টি হচ্ছে, অবিরাম বৃষ্টি, থামার কোনো নামই নেই। চারিদিকের পরিবেশ শান্ত। জানালার পাশে বসে বসে বৃষ্টি দেখতে আর ভালো লাগছে না। আমি তিশাকে ডাকলাম, তিশা, এই তিশা। তিশা এসে বলে, ডাকছো কেন, কি হলো? আমি বললাম, এই চলো বৃষ্টিতে ভিজি। তিশা বলে, না না, ভেজা লাগবে না, শরীর খারাপ হবে। আমি বললাম, ধুর, কিচ্ছু হবে না, চলো। তিশা বলে, আরে না, জ্বর আসবে, ভেজা লাগবে না একদম। আমি বললাম, চুপচাপ চলো তো। এই বলে হাত ধরে নিয়ে বাড়ির ছাদে চলে গেলাম। আহা, কি বৃষ্টি, শান্ত পরিবেশ, ভিজছি দুজন। তিশার পুরো শরীর ভিজে গেছে, মুখে মুসকি মুসকি হাসি, চুল বেয়ে বেয়ে পানি পড়ছে, চুপচুপে ভেজা শরীর, অন্যরকম একটা অনুভূতি হচ্ছে। দিন দিন তিশার প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছে। অনেক সময় এক পলকে তাকিয়ে আছি তিশার দিকে। তিশা বলে, এভাবে তাকিয়ে আছো কেন? আমি বললাম, কই? তিশা বলে, আর ভেজা লাগবে না, চলো। আমি বললাম, না, মোটেও না, আর একটু ভিজি। তিশা বলে, না, একদম হবে না, বেশি ভিজলে শরীর খারাপ হবে। এই বলে আমার হাত ধরে টানতে যাবে, হঠাৎ সেলোয়ারে পা আটকে আমাকে নিয়ে পড়ে যায়। আমি উপরে, তিশা নিচে। আমিও পড়ে যাওয়ার ফায়দা উঠালাম, তিশাকে জড়িয়ে ধরে। নিজের ইচ্ছায় ঠোঁট দুটো নিজের ঠোঁটের সাথে মিশিয়ে দেই। বৃষ্টির ঝাপটার কারণে দুজনে চোখ বন্ধ করে আছি। আমি ওকে আরো শক্ত করে জড়িয়ে ধরি। তিশা বুঝতে পারছে না কি করবে। হঠাৎ করে এমন কিছু হয়ে যাবে বুঝতেই পারেনি। এভাবে আরো কয়েক সেকেন্ড কেটে গেল। তিশা নড়ে চড়ে উঠল। আমিও সম্বিত ফিরে পেলাম। মনে মনে বলে উঠলাম, হায় রে, নিজের অজান্তেই কি থেকে কি করে ফেললাম। তিশা বুঝে না যায় আমি ওকে ভালোবাসি। তাড়াতাড়ি করে ছেড়ে দিলাম। তিশা উঠে দাঁড়ায়। আমি বললাম, ইয়ে মানে, কোথাও লাগেনি তো? তিশা লাজুক মুখ নিয়ে নিচের দিকে তাকিয়ে বলে, না। বুঝতে পারলাম আকস্মিক ঘটনায় লজ্জা পাচ্ছে। আমি ওকে রাগানোর জন্য বললাম, এখানে লজ্জা পাওয়ার কি আছে, এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। পা আটকে পড়ে যাওয়াতে এমনটা হয়েছে। তুমি আমার ভেবো না আমি তোমাকে ইচ্ছে করে জড়িয়ে ধরেছি, কিস করেছি। এটাও একটা অ্যাক্সিডেন্ট ছিল। পড়ে যাওয়ার পর পরিস্থিতি এমনই ছিল, যার জন্য এমনটা হয়েছে। আবার মনে মনে খুশি হয়ে যেও না, আমি তোমাকে ভালোবাসি। তিশা আমার দিকে করুণ চোখে তাকালো। আমি অন্যদিকে চোখ সরিয়ে নিয়ে বৃষ্টিতে ভিজছি। মনে হচ্ছে আমার কথা ও খুব কষ্ট পেয়েছে। গভীরভাবে বলে, অনেক হয়েছে, আর ভিজতে হবে না। আমি মনে মনে বললাম, উফ, মেয়েটা ভিজতেই দিল না, এমনিতেও 1 ঘন্টা ভিজেছে, আর একটু ভিজলেই বা কি এমন হতো। ধুর, ভাল লাগে না। কত সুন্দর একটা মুহূর্ত কাটিয়েছিলাম, সব মাটি করে দিল। কয়েকদিন থেকে আজ আমরা ফিরবো। দেশে ব্যাগ গুছিয়ে নিচ্ছে, মুখে কোনো কথা বলছে না, একদম চুপচাপ। চোখের কোণে বিন্দু বিন্দু পানি জমেছে, হয়তো মা বাবাকে ছেড়ে যেতে মন চাইছে না। বিদায়ের সময় তিশা খুব কান্না করেছে, সাথে আমার শাশুড়ি মাও। আসার সময় হাত খরচের কিছু টাকা দিলাম শাশুড়ি মাকে। উনি নিতে চাইলেন না, আমি জোর করে দিয়ে আসলাম। বিদায় নিয়ে অনেক দূর চলে এসেছি, কিন্তু এখনো তৃষার কান্না থামেনি। আমি একটু কাছে এগিয়ে গেলাম। আমি বললাম, লক্ষ্মীটি, এভাবে কান্না করো না, তুমি না ভালো মেয়ে। হাদিসে পড়েছি, রাসূলুল্লাহ এরশাদ করেন, মুসলমানদের জন্য সব খেল তামাশা নিষিদ্ধ, তবে তারা ধনুক থেকে তীর চালনা, ঘোড়া চালনা, স্বামী স্ত্রী পরস্পর রসিকতা, এগুলো ন্যায়সঙ্গত। শোনানে তিরমিজ, হাদিস 1637। আরও অনেক গল্প শোনালাম। এখন একটু চুপ করেছে, তবুও কাঁদছে। চোখের পানি মুছে দিলাম। হাদিসেও এমন করার কথা এসেছে। চলতি পথে দেখি একটা নার্সারি। ড্রাইভারকে গাড়ি থামাতে বললাম। আমি আর তিশা নার্সারির ভেতরে গেলাম। ভাবছি অনেকগুলো গোলাপ গাছ কিনবো। সেদিন তিশা শখ করলো, একটু হলেও শখের দাম দিতে হবে। আগে হলেও হয়তো শখ পূরণ করতাম না।
কিন্তু তিশার প্রতি দিন দিন যে পরিমাণ দুর্বল হয়ে যাচ্ছে তাতে না করে পারছি না। আর রাসূলুল্লাহ স্ত্রীদের শখ পূরণ করতেন। হযরত আয়েশা বলেন, একদা মসজিদের কাছে হাবলির ছেলেরা যুদ্ধ অস্ত্র নিয়ে খেলা করছিল। আমি তা দেখতে চেয়েছি। রাসূলুল্লাহ আমাকে আড়াল করে দাঁড়িয়েছেন আর আমি হাবশীদের খেলা দেখছিলাম। যতক্ষণ না আমার খেলা দেখা শখ পূরণ হয়েছে, রাসূলুল্লাহ ততক্ষণ কষ্ট করে আমার জন্য পূর্ণ সময় দাঁড়িয়েছিলেন। তোমরা ভেবে দেখো, একজন অল্প বয়সী খেলা পাগল মেয়ে কতক্ষণে তার শখ পূরণ হবে। বুখারী হাদিস 5236। আরেকটা কথা, হযরত আয়েশা ছিলেন খুবই ছোট। ৯ বছর বয়সে তার বিয়ে হয়। যাই হোক, নার্সারিতে অনেক রকম গোলাপ গাছ আছে। তিশার পছন্দ মতন ১৫-১৬টা গাছ কিনলাম। লাল, হলুদ, সাদা, গোলাপি, আরও কয়েক রঙের গোলাপ, বিভিন্ন সাইজের পিচ। বাড়িতে চলে এসেছি। আমি আর তিশা মিলে সব গাছগুলো লাগালাম ছাদে। বেশ সুন্দর লাগছে। মেয়েটার পছন্দ আছে বলতে হয়। তারপর আমি অফিসের কাজ নিয়ে বিজি হয়ে গেলাম। এদিকে তিশার মন খারাপ। মা বাবাকে ছেড়ে এসেছে তাই। পড়ার রুমের সামনে বারান্দায় দাঁড়িয়ে আছে। দুপুরের দিকে হালকা বৃষ্টি হয়েছে। ভেজা ভেজা পরিবেশ, ঠান্ডা ঠান্ডা বাতাস হচ্ছে। চুলগুলো ভেজা তাই মেলে দাঁড়িয়ে আছে আর ভাবছে মুরাদ অনেক চেষ্টা করেছে আমার মন ভালো করার জন্য। কিন্তু আজব বিষয়, মুরাদ সবসময় আমার সাথে খারাপ ব্যবহার করে, কিন্তু মাঝে মাঝে এমন ভালো ব্যবহার করে কেন সেটাই বুঝতে পারছি না। তাহলে কি মুরাদ আমাকে ভালোবাসে? না না, শুধু সামান্য ব্যবহার দেখে এটা ভাবতে পারছি না সে আমাকে ভালোবাসে। হঠাৎ সে ফ্ল্যাটের দিকে চোখ যায় তিশার। তিশা ভাবছে ওরা সত্যি মনে হয় দাম্পত্য। ছোট একটা বাচ্চাও আছে। বেলকনিতে বসে বাচ্চাটার সাথে খেলা করছে। একসময় আমিও এমন একটা স্বপ্ন দেখতাম। আমার ছোট একটা সংসার, স্বামী, সন্তান, অল্প উপার্জন হলেও ইসলামিকভাবে ভালোই চলে যাবে দিন। আমার একটা ছেলে হবে, একটা মেয়ে হবে। দুজনকেই মাদ্রাসায় পড়াবো। অন্যদের মতো আমিও কোনো এক রাতে কারোর বুকে মাথা রেখে ছেলে মেয়েদের নাম ঠিক করব। কতই না স্বপ্ন দেখতাম, আর হয়তো কোনোদিন পূরণ হবে না। মুরাদ আর আমাকে মেনে নেবে না কোনোদিন। চোখের সামনে একটা হ্যাপি দাম্পতি রেখে বুকের বাম পাশে না পাওয়ার বেদনায় কুরে খাচ্ছে ওকে। এমন সময় আমি এসে ডাকলাম। তিশা আমাকে দেখে ভাবে ইদানিং মুরাদ আমার রুমে একটু বেশি বেশি আসছে, কিন্তু এমন সময় ডাকছে কেন কি জানি। ৭-৫ ভাবতে ভাবতে আমার সামনে এসে দাঁড়ায়। আমি বললাম, কি করছো? তিশা বলে, কই কিছু না। ডাকছিলে কেন? আমি বললাম, বাবা মা ডাকছে। এ বলে আমরা দুজন ড্রয়িং রুমে গেলাম, কারণ বাবা মা সেখানে বসে আছে। বাবা বলে, তোমার মামা কালকে তোমাকে আর তিশাকে নিয়ে তাদের বাড়িতে যেতে বলেছে। আমি বললাম, বাবা অনেক কাজ পড়ে আছে অফিসে, কি অবস্থা তা ঠিক নেই। আবার সেই দূরে যাব কিভাবে? বাবা বলে, না না যাওয়া লাগবে। আর আমি তো আছি তাই না, এদিকটা আমি দেখে নিচ্ছি। তুমি তো প্রায় ২ বছর মামার বাড়িতে যাও না। আমি বললাম, তাহলে কাল যাব। কিন্তু যেতে একটু ইচ্ছে হয় না। তিশা বলে, ইচ্ছে হয় না কেন? আমি বললাম, অনেক দূরের পথ, একা একা ভালো লাগে না। তিশা বলে, আমি আছি তো। আমি বললাম, আমার গ্রাম ভালো লাগে না। বাবা বলে, দেখো তো মা, ২ বছর মামার বাড়িতে না গেলে কেমন হয়? আত্মীয়তার সম্পর্ক কিভাবে থাকবে? তিশা বলে, এই তুমি জানো না, হাদিস কুদ্দুসিতে মহান আল্লাহ বলেছেন, আমি আল্লাহ এবং রহমান, আমি আত্মীয়তা সৃষ্টি করেছি। যে ব্যক্তি আত্মীয়তা সম্পর্ক রক্ষা করে আমিও তার সাথে সম্পর্ক রক্ষা করি, আর যে ব্যক্তি তা ছিন্ন করে আমিও তার সাথে সম্পর্ক ছিন্ন করি। আমি বললাম, এই আবার শুরু হয়ে গেল জ্ঞান দেওয়া। মা বলে, এত কথা না বলে সবাই চুপ করো, আর কালকে তোমরা দুজন চলে যাও। তিশা আমার দিকে তাকিয়ে আছে আর ভাবছে। ভাবতেও ভালো লাগছে, আবার অনেক দিন মুরাদের সাথে কাটাবো। উফ, এভাবে মাঝে মাঝে বেড়াতে যেতে পারতাম তাহলে কতই না ভালো হতো। আমি সেটা লক্ষ্য করলাম। তিশা লজ্জা পেয়ে পড়ার রুমে চলে যাচ্ছে। আমি ওর পিছু নিলাম। তিশা দেখে মনে মনে বলে, ইস কী যে হলো। যাই হোক, সন্ধ্যার আগে মন খারাপ থাকলেও এখন ভালো লাগছে। আমি ওর রুমে প্রবেশ করে বললাম, এই পাগলি। তিশা বলে, এখানে কেন তুমি? আমি একটু রাগ দেখিয়ে বললাম, তোমার কি পড়াশোনা নেই? তিশা ভয় পেয়ে বলে, আছে তো, কিন্তু কেন? আমি বললাম, সামনে তোমার পরীক্ষা না? তিশা বলে, জি, কিন্তু। আমি বললাম, চুপ, আমি যা জিজ্ঞাসা করছি তার উত্তর দাও। তিশা বলে, আচ্ছা চুপ করলাম, কিন্তু চুপ থাকলে উত্তর দেব কি করে? আমি বললাম, আহা চুপ, যা জিজ্ঞাসা করব শুধু সেটাই উত্তর দেবে। তিশা বলে, আচ্ছা। আমি বললাম, পরীক্ষা কতদিন পরে? তিশা বলে, ৩০ দিন পর। আমি বললাম, মামার বাড়ি থাকবো কয়দিন? তিশা বলে, ১৫ দিন। আমি বললাম, আর কয়দিন থাকলো? তিশা বলে, আরে তুমি অঙ্ক পারো না যে আমি হিসাব করব? আমি বললাম, এক থাপ্পড় দেব। তিশা বলে, আসতে দিলেই হবে, আর স্ত্রীর মুখে মারতে নিষেধ আছে। মারবে কি করে? এই বলে হেসে ওঠে। আমি বললাম, চুপ, তোমার সামনে পরীক্ষা আর মনে হচ্ছে আমার মাথা ব্যথা। তিশা বলে, ইস রে, তোমার মাথা ব্যথাও করছে? সমস্যা নেই, কিছুদিন আগে পত্রিকায় পড়েছিলাম কিস করলে নাকি মাথা ব্যথা কমে যায়। আমি বললাম, তো কি বলতে চাও, কিস দেবে আমায়? তিশা বলে, আরে শোনো না, কিস দিলে শুধু মাথা ব্যথাই কমে না, একটু নেকিও হয়। যে স্বামী তার স্ত্রীকে একবার চুমো দেবে এবং যে স্ত্রী তার স্বামীকে একবার চুমো দেবে, প্রতিটা চুমুর বিনিময়ে ১০০টা নেকি তাদের আমলনামায় লেখা হবে। মুসনাদে আহম্মদ, স্বামী স্ত্রীর অধ্যায়। আমি বললাম, তুমি তো খুব পাজি দেখছি। তিশা হেসে দিল।
আমি রেগে বললাম, তোমার পরীক্ষা, তুমি যা ইচ্ছে করো, আমি গেলাম। তিশা বলল, আরে আরে, তাহলে মাথা ব্যথা? আমি বললাম, থাক, আমার মাথা ব্যথা, তোমার কি? এই বলে চলে গেলাম। খুব রাগ হলো তিশার প্রতি। মেয়েটা খুব বাজে, খুব দুষ্ট। আবার মনে মনে হেসে বললাম, না, একদম আমার মনের মতো। তিশা আমার পেছনে এসে দাঁড়ায়। আমার পেছনে বলতে একদম আমার গা ঘেঁষে। লাস্ট কথাটা সে শুনে ফেলে। হঠাৎ বলে ওঠে, কে একদম মনের মতো? সত্যি বলতে আমি থতমত খেয়ে গেছি। আমার পেছনে তেসে এসে দাঁড়িয়েছে, আমি বুঝতেই পারিনি। লাস্টের কথাটা আমি একটু জোরেই বলেছি। ঘুরে কিছু বলতে যাব, এমন সময় ঘটলো এক ঘটনা, যার জন্য আমি বা তিশা দুজনের একজনেই প্রস্তুত ছিলাম না। এক প্রকার দুজনেই হকচকিয়ে গেছি। এরপর যা হলো। আজকের গল্প এখানে সমাপ্ত। গল্পের বাকি অংশ পেয়ে যাবেন আগামী পর্বে। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, তাহলে আমাদের নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। জুম্মা মুবারক।